আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি হাজির হয়েছি ম্যাথের আরেকটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে। সেটা হচ্ছে যোগজীকরণ বা ইন্টিগ্রেশন। তোমরা জানো প্রতিবারেই এখান থেকে প্রশ্ন থাকবেই। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে টপিকগুলো থেকে প্রশ্ন হয় সেগুলো নিয়ে আমি ডিসকাস করব কয়েকটি পর্বের মাধ্যমে। তো আজকে আমি দেখাবো যে কোন অংশগুলো বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কোন অংশগুলো তোমরা পড়লেই তুমি প্রশ্নগুলো কমন পেতে পারো। আসলে অনেকে যোগজীকরণ পড়ে না, অনেক অনেকগুলো পার্ট আছে যার কারণে কোনগুলো পড়বে, কি করবে আসলে এতগুলো দেখার কারণে অনেকে যোগাযোগকরণ করতে চায় না আসলে। কিন্তু আসলে কয়েকটি জিনিস স্পেসিফিক কয়েকটি টপিক করলেই তুমি অনায়াসে যোগাযোগকরণ থেকে প্রশ্ন কিন্তু কমন পেয়ে যেতে পারো। আজকে তুমি এর যে শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তোমাদের যোগাযোগকরণ নিয়ে যে ধরনের কনফিউশনগুলো ছিল, বিভিন্ন শর্টকাট ট্রিক্সগুলো আমি দিয়ে দিব আজকে, যে শর্টকাটগুলো ইউজ করে তুমি কঠিন প্রশ্নগুলো সলভ করতে পারবে। আশা করি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আর অবশ্যই বলে রাখি তোমাদের, আমি যেহেতু লাইভ শুরু করেছি, লাইভে ক্লাস নিচ্ছি। ইতিমধ্যে আমি ফেসবুক পেজে একটা লাইভ নিয়েছি এবং এই লাইভগুলোতে কিন্তু আমি আমার যে অ্যানালাইসিস করা শিটগুলো ওগুলো গিফট করতেছি। অনেকে অ্যানালাইসিস করা শিটগুলো চাচ্ছে, কিন্তু তোমরা একটু পরিশ্রম করে নাও। হ্যাঁ, আমি অ্যানালাইসিস শিটগুলো দিব, কিন্তু একটু পরিশ্রম করে নাও। তোমরা তোমরা আমি যে লাইভগুলো করবো ওগুলোতে অ্যাটেন্ড করো। ওগুলোতে যারা ভালো পারফর্ম করতে পারবে তাদের অ্যানালাইসিস করা শিটগুলো দিব। আমার প্রশ্নের যারা অ্যান্সার আগে দিতে পারবে, ফার্স্ট কমেন্ট করে দিতে পারবে, তাকে আমি অ্যান্সারগুলো ওগুলো দিব প্রতিদিন। আমি 5 জনকে দিতে চেয়েছি, কিন্তু তোমাদের যদি অ্যাটেইন আমি ভালো পাই, বেশি সংখ্যক স্টুডেন্ট আসে, তাহলে আমি আরও এই গিফটের পরিমাণটি বাড়াবো। ওকে, তো একটু প্রতিযোগিতা, একটু কম্পিটিশন না করলে জিনিসটা কেমন দেখায়, তাই না? আচ্ছা, আমি বারবার বলেছি তোমাদের এই পড়ার প্রতি অনীহা সৃষ্টি হওয়ার কারণটা এটা স্বাভাবিক। কারণ পরীক্ষা পিছাচ্ছে, এটা যে কেউ এটা স্বাভাবিক যে অ্যাটেন্ড থাকবে না, এখন পড়াশোনার প্রতি মনোযোগ থাকবে না। কিন্তু তোমাদের মনোযোগ না থাকার আরেকটা কারণ আমি মনে করি, সেটা হচ্ছে কম্পিটিটিভ ওয়েতে তোমরা পড়াশোনা করো না। আসলে আমরা যারা পড়েছিলাম, বিভিন্ন কোচিং টোচিং করেছিলাম, প্রতিবারে র্যাঙ্কিং হতো সারা বাংলাদেশে। সো সব মিলিয়ে আমরা একটা কম্পিটিটিভ ইয়েতে ছিলাম, যেটা তোমরা এবার কিন্তু থাকতে পারতেছো না। সো তোমাদের জন্য তাই আমি ওই লাইভ সেশনটা চালু করেছি, যাতে করে তোমরা নিজেদের মধ্যে একটু কম্পিটিশন করতে পারো, নিজের অবস্থাটা, রিয়েল অবস্থাটা বুঝতে পারো, যে তোমার কমেন্টগুলো হচ্ছে কিনা, তোমার আনসারগুলো হচ্ছে কিনা। সো আমি কয়েকদিনের মধ্যে আবার এবার ইউটিউবে লাইভে আসবো, যেখানে ফিজিক্স, পদার্থবিজ্ঞানের কয়েকটি চ্যাপ্টারের রিটেন নিয়ে বেশি করে আমি আলোচনা করবো। আমি এইভাবে কোশ্চেন ঠিক এইভাবেই আমি লাইভটা নেবো। ফেস দেখে আসলে লাভ নাই। এইভাবে নিলে বোর্ডে আমার তুলতে এবং ইয়ে করতে অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে, প্রশ্নটা তুলতে, আনসার দিতে। কিন্তু এইভাবে দিলে আমি জাস্ট পুশ করবো, তোমরা আনসার দিবা, দেন নেক্সট কোশ্চেন। এইভাবে করলে আমি হিউজ পরিমাণ কোশ্চেন সমাধান করে দিতে পারবো তোমাদের। ওকে, সো আশা করি তোমরা ওই ইউটিউব লাইভটাতে সবাই অ্যাটেন্ড করবে। আর কখন নিব, কোন অধ্যায়ের উপরে নিব, আমি অবশ্যই পোস্ট করে দেবো, এবং ফেসবুক পেজে আমার এবং ইউটিউবে আমি পোস্ট করে জানিয়ে দেবো সময়গুলো। সো তোমরা অবশ্যই সবাই অ্যাটেন্ড করবে এবং এখানে কম্পিটিটিভ ওয়েতে তোমাদের নিজের অবস্থাটাকে যাচাই করবে। ওকে, সো আজকে আমি শুরু করবো যোগজীকরণ। দেখো, যোগজীকরণ থেকে কোন অংশগুলো থেকে বেশি প্রশ্ন আসে। দেখো, যে বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছিল 2000 থেকে 2019 পর্যন্ত, আমি কয়েকটা টপিকে ভাগ করেছি। তার মধ্যে টপিক 1 হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের যে অ্যাপ্লিকেশন যে চ্যাপ্টারটি আছে, যেখানে তুমি প্রয়োগ করবো বাস্তবে, সেই অংশটা থেকে অনেক পরিমাণ কোশ্চেন এসেছে। দেখো এখানে যে কোশ্চেনগুলো এসেছে, একবার 4, 5, 6, 7 থেকে শুরু করেছে সেশনগুলো থেকে, এবং ইভেন কি দেখো 19-20 সেশনে, এর আগের সেশনে কিন্তু এখান থেকেই প্রশ্নটা এসেছে। তুমি যেভাবেই দেখো না কেন বাবা, এখান থেকে প্রশ্ন, যে 18-19, তার আগের সেশনে কিন্তু 18-19 সেশনে এসেছে, তার আগের সেশন 17-18 সেশনে এসেছে। তাহলে তুমি দেখো, এই যে 16-17, 15-16, প্রত্যেকটা সেশনে কোশ্চেন আসতেছে রে ভাই। তাহলে তুমি কেন এই অংশটা ভালো করে পড়লে তুমি একটা কোশ্চেন কমন পাবা না? তাহলে দেখো, আমরা যারা প্রস্তুতি নিয়েছিলাম, আমরা দেখলাম যেখান থেকে প্রশ্ন আসতেছে, আমরা কিন্তু সেই ওয়েতে প্রিপারেশন নিলাম, একটা প্রশ্ন কমন পেয়ে গেলাম। তাহলে তোমাকে এই অ্যানালিসিস করার শিটগুলো গুরুত্ব তো বুঝতে হবে। আর হ্যাঁ, যারা আমার শিটগুলো এখনও নেওনি বা নিতে চাও, খুব কম অল্প খরচে আমি শিটগুলো দিচ্ছি, তোমরা ডিসক্রিপশনে দেখে নিতে পারো। তোমরা এগুলো কিন্তু কালেক্ট করে নিলে, আমি আশা করি তোমরা এইভাবে যদি পড়তে পারো, এমন কোনো চ্যাপ্টার নাই তোমার কাছে কঠিন মনে হবে, আমি মনে করি ম্যাথের। সো জিনিসগুলো তুমি দেখো, 19-20, 18-19, 17-18, 16-17, প্রত্যেকটা সেশনে একটা প্রশ্ন লেগেই আছে। সো এই যে অ্যাপ্লিকেশনগুলো, একটা ক্ষেত্রফল বের করা, কোনো একটা কার্ভের আন্ডারে একটা ক্ষেত্রফল বের করা, সেই ক্ষেত্রফল, এখানে 3টা টপিকে এই প্রশ্নগুলো আসতে পারে। সেটা হতে পারে যে একটা কার্ভ একটা অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করলে, সরি, একটা কার্ভ একটা অক্ষের সাথে কত ডিগ্রি, কতটুকু ক্ষেত্রফল অতিক্রম করলো সেটা বের করতে বলতে পারে। অথবা একটা কার্ভ আরেকটা কার্ভের সাথে আবদ্ধ কতটুকু ক্ষেত্রফল সেটা বের করতে পারে। অথবা একটা কার্ভ নিজস্ব যে এরিয়াটা, সে অঞ্চল জুড়ে থাকবে, সেটার ক্ষেত্রফল বের করতে পারে। 3টা ক্যাটাগরাইজে টপিকে আছে এখানে অঙ্ক। সো আমি প্রত্যেকটা অঙ্ক করে দেবো। আজকে শুধু এই টপিকটাই নিয়ে আলোচনা করবো, যে এখান থেকে সবচেয়ে যেহেতু বেশি প্রশ্ন এসেছে, কীভাবে তুমি অনেক শর্টকাট ওয়েতে, এবং রিটেন যেহেতু আছে, আমি ডিটেলও করাই দেবো, বেসিক সহ, যাতে করে তোমার রিটেনও আসলে এখান থেকে রিটেন আসার সম্ভাবনা অনেক বেশি এবার। কারণ যেহেতু আমি বলেছি যে এমসিকিউগুলো থেকে তারা কিন্তু রিটেন দিচ্ছে। ওকে, এমসিকিউগুলো থেকে তারা কিন্তু রিটেন দিচ্ছে। সো এটা অবশ্যই তোমাদের কেয়ারফুল থাকতে হবে, যে এমসিকিউগুলো একটু পিকুরিক টাইপের, ওগুলো কিন্তু অ্যাজ রিটেন আকারে তুলে দেবে, যাতে স্পেস খুব কম। আচ্ছা, দেখো, আর আমার লাইভের তোমরা ক্লাসগুলো করলে অবশ্যই তোমরা রিটেন 100% একটা আইডিয়া পেয়ে যাবে, কারণ আমি লাইভগুলোতে বেশি করে রিটেন নিয়ে আলোচনা করবো, এবং অনেক পরিমাণ ইতিমধ্যে ফিজিক্সের অনেকগুলো কোশ্চেন আমার রেডি হয়ে গিয়েছে। নেক্সট লাইভে যারা করবে, তারা অবশ্যই আমি মনে করি একটা ভালো কম্পিটিশনের ভিতরে দিয়ে যেতে পারবে এবং নিজেকে জাজ করতে পারবে। ওকে, সো আমরা আজকে দেখবো এই টপিকটা, আর বাকি টপিকগুলো আমি দেখিয়ে দিই তোমাদের, যেখানে কী কী প্রশ্ন এসেছিল আসলে। সো তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে টপিকটা কত ইম্পর্টেন্ট। আচ্ছা, পরেরটাতে আসি। পরেরটাতে দেখো, টপিক টুটা আমি করেছি, যেটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে যে প্রশ্নগুলো এসেছে এই পর্যন্ত, সেগুলো আমি টপিক 2তে আন্ডারে রেখেছি। প্রতিস্থাপন
পদ্ধতি তোমরা সবাই জানো যে একটাকে জেড ধরে আরেকটাকে বের করতে হয়, যেমন টেন ইনভার্স এক্স, এটাকে এক্স ধরলে কিন্তু এটা মিলে যায়, সাইন ইনভার্স এক্স জেড ধরলে এটা কিন্তু চলে আসবে। সো এটাকে ওই ক্যাটাগরি, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, 15, 16, 14, 15, 17টা আমার মনে করি এটা মনে হয় রিটেন আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। সো এটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে করা যায়, সে ম্যাথগুলো এখানে আমি টপিক 2 আকারে সাজিয়েছি। আশা করি এগুলো তুমি যদি করতে পারো এই টাইপ ভিত্তিকভাবে, আর এগুলো করতে পারলে এগুলোই বিভিন্ন ভাষাতে তুমি কমন পাওয়ার সম্ভাবনা 50%। আর এই এতগুলো একই টাইপের এতগুলো ম্যাথ করলে তোমরা আশা করি যে একবার কনসেপ্ট একবারে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো এইভাবে করলে আশা করি তোমাদের আর কোনো প্রবলেম থাকার কথা না, যদি বুঝে করতে পারো এগুলা। আচ্ছা, টাইপ 2 চলে গেলে এবার সে টাইপ 3। টাইপ 3তে আমি রেখেছি বিভিন্ন যে ট্রিকি প্রশ্নগুলো আসে, ওই ট্রিকি প্রশ্নগুলো যেগুলো অনেকে অ্যাটেন্ড করতে পারে না, অ্যান্সার করতে পারে না, সেগুলো হচ্ছে এরকম 0 থেকে 6 f(2) dt 8 হয়, তবে 0 থেকে 3 দেখো লিমিটটাকে চেঞ্জ করে দিয়েছে, f(2x) এসে dx এর মান কত, এরকম প্রশ্ন আসছে না। দেখো f(01) f(dx) 0 থেকে 1 3x + 1, দেখো এই দেখো একই লেভেলের প্রশ্ন, সেগুলোকে খুঁজে বাইর করা, একই টপিকে রাখা, এগুলো সো টাফ। সো তোমাদের এগুলো এইভাবে সুবিধা করে দেওয়া হয়েছে। ওকে, সো 0 থেকে 4 f হয়েছিল এই লেভেল, দেখো এই বেসের অঙ্কগুলো, এই টপিকের অঙ্কগুলো আমি একটা আন্ডারে, তুমি একই সাথে একই টপিকের অঙ্কগুলো পেয়ে যাচ্ছ আনসার সহ, এগুলো তুমি সুন্দর করে প্র্যাকটিস করতে পারতেছো। সো তোমাদের একটা ওভারঅল একটা ধারণা হয়ে যাচ্ছে, তুমি একটা অধ্যায় শুরু করার আগে যদি অ্যানালাইসিস শিটগুলো দেখো, একটা কিন্তু ওভারঅল ধারণা হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার সে টাইপ 4 এখানে কি বলেছে, টাইপ 4 এখানে বলেছে দেখো যে এখানেও মোটামুটি যে একটা এটাকে ডিডেক্স করলে এটা মিলে গেলে অ্যান্সার কোনটা তোমরা জানো, এর প্রতিস্থাপন পদ্ধতির এখানে চ্যাপ্টারটি রয়েছে। আচ্ছা, টাইপ 5-এ আসি। টাইপ 5 ঠিক ওরকমই জেনারেল যে জিনিসগুলো জেনারেলভাবে যে ইন্টিগ্রেশন করা যায়, ওইটা একটা ছোটো টাইপ করে রেখেছি। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো যেখান থেকে কোন অংশগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে আসলে। ওকে, তো সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে ওই যে বললাম অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন যে অ্যাপ্লিকেশনটা ক্ষেত্রফল বের করা, আইডেন্টিফাই করার, সেই অংশটা যেহেতু বেশি প্রায়োরিটি দিচ্ছে, আমি আজকে শুধু সেটা নিয়ে আলোচনা করবো, সেখানে যতগুলো কোশ্চেন আছে সেগুলো সলভ করে দেবো। ওকে, সো আগে দেখি ওখান থেকে কী শর্টকাটগুলো তুমি ইউজ করতে পারো, ওগুলোকে একটা ওভারঅল একটা ধারণা দিয়ে দিই। তারপর আমি রিটেনের জন্য, যেহেতু রিটেনে তোমাকে লিখতে হবে কিছু, তারপর একটা রিটেনের জন্য একটা প্রপার ওয়েতে দিয়ে দিব ধারণাটা, এবং এখান থেকে যে কোশ্চেনগুলো এসেছে সবগুলো আজকে সলভ করে দেবো। এখান থেকে এই পর্যন্ত যতগুলো কোশ্চেন এসেছে ডিউতে আমি ইনশাল্লাহ সবগুলো এখন সলভ করে দেবো। ওকে, তো চলো দেখি আমরা এখান থেকে আসলে শর্টকাটগুলো কী, ওগুলোকে তোমাদের একটা ওভারঅল ধারণা দিয়ে দিই। এখন আর যে 2 মাসের মতো সময় আছে, এই 2 মাসের সময় তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো। ওকে, বেশি বেশি প্র্যাকটিস করো, বেশি বেশি কম্পিটিটিভ এক্সাম দাও, নিজেকে জাজ করো যে কোন জিনিসগুলো ল্যাগ আছে। আর এটা তুমি তখনই বুঝতে পারো যখন হিউজ পরিমাণ কোশ্চেন তুমি সলভ করবো। ওকে, থিওরি করার টাইম শেষ, এখন থিওরি করার অত টাইম নেই, অত দেখার কিন্তু সময় নেই, এখন তুমি বেশি বেশি কোশ্চেন সলভ করো। আর সেই জন্য আমি কিন্তু তোমাদের সেই লাইভ সেশনটা নিয়ে আলোচনা করবো, যেখানে হিউজ পরিমাণ কোশ্চেন সলভ থাকবে, তুমি নিজেকে জাজ করতে পারবে যে কোশ্চেনগুলো তোমাদের কোন জায়গাগুলো প্রবলেম হচ্ছে। ওকে, এবং তোমরা আমি যেহেতু রিটেনটাকে বেশি ফোকাস করবো, এবার আমি জানি যে রিটেনের জন্যই বহু স্টুডেন্ট কিন্তু চান্স পায়নি এর আগের বার। 12 বলছি, রিটেন তুমি দেখো অনলি পাস মার্কস 12। দেখো অনেকে বলে 40-এর মধ্যে পাস মার্ক অনলি 12, কেমন সম্ভব ভাই? এটা তোমার 12 আমি পরীক্ষা দিলেই উঠাবো, কিন্তু না ভাই, তুমি যখন রিটেনটা দেবে তখনই বুঝতে পারবা, যেখানে 86,000 পরীক্ষার মধ্যে পাস করে মাত্র 10-12 হাজার, সেখানে তুমি দেখো এই 12 ঠিকই আছে, কিন্তু এট দ্য ফিনিশিং পয়েন্টে তুমি যখন পরীক্ষা দেবে তোমার দেখবে 12ই হচ্ছে না। ওকে, সো আমার অনেক ফ্রেন্ড ম্যাথে ফেল করার পরও তোমার রিটেনে টাচে করতে পারেনি, তাও চান্স হয়েছে কোনো মতো, খালি 12 পার করছে। তাহলে দেখো 12ই কিন্তু সো টাফ, কারণ দেখো ম্যাথ যে রিটেনগুলো করবে সেখানে কিন্তু ওরা অনেক ব্রাঞ্চ করবে, মার্কস 0.25 ছিল এর আগে দেখছো, কিন্তু যে কেমিস্ট্রি রিটেনগুলো লাইক দ্যাট ছিল 1 2 এভাবে মার্কস ছিল। সো অনেক ব্রাঞ্চ করবে, ওই 12 মার্ক উঠাইতে দেখবে যে তোমার অনেকগুলো প্রশ্ন অ্যান্সার করতে লাগতেছে। সো অবশ্যই তোমরা কেয়ারফুল থাকবে রিটেন নিয়ে। সো আমরা লাইভ ক্লাসগুলো করবে, এখানে তোমাদের রিটেন একবারে কনসেপ্ট ক্লিয়ার করে দেবে, ফিজিক্সের যত পেঁচাতে পারে প্রশ্নগুলো আমি সব কোশ্চেন নিয়ে তুমি আলোচনা করবো এখানে। ওকে, এখানে দেখো এখন যে আমি এখানে যে শর্টকাটগুলো লাগিয়ে দিব সেটা দেখো, যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এ স্কোয়ার বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল পাই এ স্কোয়ার। এটা যখন একটা বৃত্তের ক্ষেত্রফল যাবে তোমার কাছে ইন্টিগ্রেশনের মাধ্যমে, তখন তুমি জেনারেলভাবে তুমি এই সূত্র দিয়ে করবা, এ যদি হয় ব্যাসার্ধ তাহলে পাই এ স্কোয়ার, যদি টোটালটাই চাই। এই যে আমি চিত্র সহ দেখিয়ে দিয়েছি, কারণ চিত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট এই অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশনে, কারণ তুমি চিত্র ছাড়া কিন্তু ক্ষেত্রফল বের করতে পারবা না যখন তুমি এই রিটেনে করবা। ওকে, আচ্ছা, পরে যদি একটা চতুর্ভাগের ক্ষেত্রফল চাই তাহলে পাই স্কোয়ার বাই 4। ওকে, তাহলে এইটা হচ্ছে এই চিত্র, যদি একটা চতুর্ভাগের ক্ষেত্রফল চাই, আর যদি অর্ধেক চাই তাহলে পাই স্কোয়ার বাই 2 জানোই। ওকে, তাহলে তুমি জেনারেলভাবে করবা, যদি এমসিকিউতে আসে ইন্টিগ্রেশনের মাধ্যমে না চায়, আর রিটেনে তো আসবে না, এটা অনেক হিউজ, রিটেনে তোমার এটাকে থিটা ধরতে হয়, যে তত বড় রিটেন আসবে না। আচ্ছা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি উপবৃত্তের মোট ক্ষেত্রফল যায় তাহলে পাই এবি আমরা জানি, আর যদি একটা অক্ষ তাহলে পাই এবি বাই 4, যদি উপরে অর্ধাংশ তাহলে পাই এবি বাই 2। এটা আমি চিত্র সহ দেখে দিয়েছি, এটা রিটার্ন আসার সম্ভাবনা খুবই কম, কারণ এটা অনেক থিটা একটু লার্জ টাইপের হয়ে যায়। আচ্ছা, এইগুলো রিটার্ন আসার একটু সম্ভাবনা বেশি, সেটা হচ্ছে তাহলে আমি বললাম যে অক্ষের সাথে করতে পারে, অথবা দুইটি কার্ভ, এই তিনটা টপিকে ভাগ করেছিলাম তাই না, দুইটি কার্ভের মধ্যবর্তী অঞ্চল এখানে চাইতে পারে, কিন্তু দেখো এখানে দুইটা কার্ভ, একটা ওয়াই স্কোয়ার টু 4x, এক্স স্কোয়ার টু 4y। তোমরা জানো সবাই, আগে আমি যখন গ্রাফ পড়াইছিলাম তখন এগুলো আমি শিখে দিয়েছিলাম যে এই গ্রাফগুলো অঙ্কন করতে শিখতে লাগবে তোমাকে। ওয়াই স্কোয়ার টু 4x, যার উপর স্কোয়ার থেকে গ্রাফটি তাকে স্পর্শ করে বা করতে চায়, তাহলে দেখো এই ওয়াই স্কোয়ার টু 4x, এই যে দেখো ওয়াই অক্ষকে স্পর্শ করছে এই গ্রাফটা, তাহলে এক্স স্কোয়ার টু 4y, দেখো এক্স স্কোয়ারকে স্পর্শ করছে। ওকে, তাহলে দেখো এই দুইটার মধ্যবর্তী অঞ্চল কিন্তু এটার ক্ষেত্রে বের করতে বলছে, যার শর্টকাটটা হচ্ছে 16/3 এ স্কোয়ার, এই হচ্ছে এই যে এই মানটা। ওকে, তাহলে এটাকে তোমার যে পরাবৃত্ত যেটা থাকবে ওইটাকে এইভাবে আদর্শ উপরে সাজায় নিয়ে জাস্ট এর মানটাকে আইডেন্টিফাই করে এখানে তুমি বসাই দিবা, ওইটাই হবে কিন্তু ক্ষেত্রফলের সূত্র। তাহলে 16/3 এ স্কোয়ারের শর্টকাটটা এটা। ওকে, আচ্ছা, পরেরটাতে আসি।
এবার একটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x ওয়াই ইকুয়াল টু mx, তাহলে একটা হচ্ছে তোমার পরাবৃত্ত, একটা সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো চিত্রটা দেখলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা, আর এটা হচ্ছে সেই পরাবৃত্তটা। এটার মধ্যবর্তী যে অঞ্চলটার ক্ষেত্রফল সেটা হচ্ছে এটা হচ্ছে তোমার 8/3 a স্কোয়ার বাই m কিউব, যেখানে a স্কোয়ার মানে এর মানটা তোমরা জানো, এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এর যে পরাবৃত্তটা হচ্ছে এই যে এ আদর্শ আকারে সাজানো, এখানে এর মানটা এখানে a, আর m তো জানো এই যে ঢাল ওয়াই ইকুয়াল টু mx, এই যে সরল রেখাটা থাকবে এটা ঢালের মানটা হচ্ছে m। তাহলে এই ক্যাটাগরি যে প্রশ্নটা থাকে, তাহলে মানে একটা পরাবৃত্ত আর একটা সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখা হতে হবে কিন্তু, তাহলে যে ক্ষেত্রফলটা হবে তুমি এই শর্টকাটটা ইউজ করে কিন্তু করতে পারো। ওকে, চিত্রটা সহ দেখিয়ে দিলাম। আচ্ছা, পরেরটাতে এবার জাস্ট খালি পরাবৃত্তটা চেঞ্জ হয়ে গেছে, এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, জাস্ট পরাবৃত্তটা চেঞ্জ করছে আর মূল বিন্দুর সমীকরণটা মূল বিন্দুগামী রয়েছে। তাহলে এইখানে শুধু চেঞ্জ হবে, এখানে ভাগ ছিল m কিউব, এখানে জাস্ট গুণ হয়ে যাবে, এভাবে তুমি মনে রাখতে পারো। তাহলে 8/3 a স্কোয়ার বাই m কিউব, চিত্রটা আমি দেখিয়ে দিয়েছি। ওকে, আর পরের দুইটা কিন্তু তোমার টেক্সট বইয়ের ম্যাথ এজ এ শর্টকাট আকারেও তুমি মনে রাখতে পারো, কারণ কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে বা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাগুলো ছিল আমি যে অ্যানালিসিস করার পর যেটা বুঝতে পেরেছি, তারা কিন্তু একটু ট্রিক করে। যেমন এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার আছে না, তাহলে কী করলো, এক্স ইকুয়াল টু পি স্কোয়ার, এম স্কোয়ার, কিউ স্কোয়ার, যে কোনো একটা মান দিয়ে দিবি, বলবে এক্স ইকুয়াল টু এ না দিয়ে বলবে এক্স ইকুয়াল টু পি, এক্স ইকুয়াল টু কিউ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কোনটা। তাহলে কিন্তু অনেকে ভরকায় যাবে বা অনেকে ম্যাথটা তখন করতে যাবে, কিন্তু না, তুমি যদি অ্যাজ এটা শর্টকাট আকারে মনে রাখো যে এখানে যেটা থাকবে, এখানে যে ধ্রুবকটা থাকবে সেটা হয়ে যাবে এখানে যে সি স্কোয়ার থেকে গেছে, কিন্তু লন থাকবে আপার লিমিট বাই লোয়ার লিমিট, উপরে আপার লিমিট নিচে লোয়ার লিমিট, উপরে আপার লিমিট নিচে লোয়ার লিমিট। ইয়াস, তাহলে এইভাবে তোমরা কিন্তু মনে রাখতে পারো। এবার এখানে যতই চেঞ্জ করুক না কেন, তুমি যদি এই ফর্মটা মনে রাখতে পারো যে এখানে যেটা থাকবে সেটা এখানে বসবে, লন উপরে আপার লিমিট নিচে লোয়ার লিমিট। ওকে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতো, সেভাবে যদি করতে পারো ইনশাআল্লাহ তোমার কাছে খুব ইজি মনে হবে। ওকে, আচ্ছা, পরেরটা তো তোমরা টেক্সট পেপার আরেকটা অঙ্ক, এটা আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রিটার্ন এসেছিল, রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু রুট এর ক্ষেত্রফল কত। এটাও তোমরা অ্যাজ এর আকারে মনে রাখতে পারো, কারণ ট্রিক করতে পারে এই বিষয়গুলোতে, ঢাকা বিশ্ববিদ্যালয় করে এই ট্রিকগুলো, যে আমি বললাম যে চেঞ্জ করে দিতে পারে, রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু রুট পি দিতে পারে, এর ক্ষেত্রফল তাহলে কেউ 1/6, এইখানে যেটা থাকবে ওটার উপর স্কোয়ার, এখানে এম দিল, তাহলে তুমি কি আমাকে অঙ্কটা করতে হবে, মনে করবো এটা কোন অঙ্ক, এটা আমি ছিল না টেক্সটে। তাহলে রুট 6 প্লাস রুট উপর ওয়াই ইকুয়াল টু রুটে যদি এর ক্ষেত্রফল যদি এম থাকে তাহলে 1/6 এম স্কোয়ার, মানে যেখানে যে ধ্রুবক থাকবে 1/6 ওটার উপরে স্কোয়ার হয়ে যাবে। ইয়েস, তাহলে এই যে অধিবৃত্তটা আমি বললাম, অধিবৃত্তটা এখানে এই কার্ভটা এক্স এবি, তাহলে জিনিসটা তোমরা অবশ্যই বুঝতে পারতেছো যে কীভাবে আসলে এই শর্টকাটগুলো এসেছে, চিত্রসহ আমি দেখিয়ে দিয়েছি। ওকে, সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার চলে যাই এটার অ্যাপ্লিকেশনে, এটা আমি একটু তোমাদের দেখিয়ে দিই, যেটা এটার সাথে তুমি কীভাবে কোন কোশ্চেনগুলো তোমরা আসলে সলভ করতে পারবা। ওকে, আসলে আমরা দেখবো যে এই কোশ্চেনগুলো সলভ করা যায় কিনা। দেখো, প্রথমে যে কোশ্চেনটা, এটা কোনো আমাদের সময় যেটা এসেছিলো 19 বিশেষণে, দেখো এটা কিন্তু কোনো শর্টকাটে পড়ে না, দেখছো এটা কিন্তু কোনো শর্টকাট কিছু পড়ছে যে আমরা পড়ে আসলাম, কোনো ইয়েতে পড়ে না, তাই এটা আমাদের করতে পারছে, এটা আমি করিয়ে দেবো। আচ্ছা, এটাও কোনো শর্টকাটে কিন্তু পড়ে নেই, মডেলাস আমরা দেখলাম পড়ে নাই। দেখো আমি যেগুলো বললাম ওইগুলো দেখো, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 3 হলে এক্স দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, এটাও কিন্তু কোনো শর্টকাটে পড়ে নাই। তাহলে এবার আসো এই যে এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16 বৃত্ত দ্বারা প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রফল, তাহলে প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রফল করতে হবে। দেখো আমরা একটু আগে দেখে আসলাম, এই যে প্রথম চতুর্ভাগে যদি আবদ্ধ ক্ষেত্রফল হয় তাহলে পাই এ স্কোয়ার বাই 4। ওকে, এই যে পাই এ স্কোয়ার বাই 4, তাহলে এখানে দেখো আমি যেটা বললাম, তাহলে এখানে আর এর মান কত, বা ব্যাসার্ধ যদি এ ধরি আমি, তাহলে এখানে ব্যাসার্ধের মান কিন্তু হচ্ছে কত বলো, 4, তাই না? তাহলে পাই এ স্কোয়ার, তাহলে এখানে দেখো 4 পাই হবে, তাহলে এখানে এই সূত্র মতো তুমি কিন্তু করে দিতে পারো, তাহলে পাই 4-এর উপর স্কোয়ার মানে 16 বাই 4, তাহলে 4 পাই হবে অ্যান্সার। ওকে, তাহলে তোমরা এটা কিন্তু এভাবে করতে পারো। এবার পরেরটাতে আসি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16x প্লাস এবং ওয়াই ইকুয়াল টু 4x দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে দেখো এই যে একটা পরাবৃত্ত, একটা মূল বিন্দুগামী কি সমীকরণ দ্বারা ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আমরা কি জানি যে এই পরাবৃত্তটাকে কী করতে হবে বলো, এই যে পরাবৃত্তটা এটাকে আদর্শ আকারে সাজিয়ে নিতে হবে। তাহলে আদর্শ আকারে যদি সাজানো তাহলে কি ওয়াই স্কোয়ার, এখানে দেখো 16x কীভাবে 4 × 4x করা যায় না, তাহলে এর মান কত এখানে, তাহলে এর মানটা এখানে হচ্ছে 4, আর এখানে এম এর মানটা কত 4, তাহলে আমরা যদি শর্টকাটটা ইউজ করি, দেখো এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x আদর্শ 8/3 a স্কোয়ার বাই এম কিউব, তাহলে শর্টকাটটা যদি ইউজ করি আমরা, দেখো তাহলে 8/3 a স্কোয়ার মানে 4 স্কোয়ার, এম কিউব মানে 4 কিউব, তাহলে এখান থেকে 4টা একটা 4 থাকবে, 4 আর 2 কাটা 2/3। ওকে, তাহলে এটার আনসার হচ্ছে 2/3, এই যে আনসার হয়ে গেল 2/3। তাহলে তোমরা দেখো এভাবে যেগুলো শর্টকাটে পড়বে তোমরা কিন্তু শর্টকাট করে দিতে পারো। আচ্ছা, এবার আসি ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, এটা কিন্তু শর্টকাটে পড়ে গেছে। দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই এটা একটা পরাবৃত্ত, আর ওয়াই ইকুয়াল টু এম এক্স, এটা কিন্তু এই যে পরের কন্ডিশনটাই পড়ে গেছে। দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay আর ওয়াই ইকুয়াল টু এম এক্স, তাই না? এই যে পড়ে গেছে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, আমি যে ছোট্ট করে এখানে করাটা ট্রাই করি হালকা করে, যে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, যে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই আছে না, আর এখানে তোমার দেখো এক্স স্কোয়ার যদি ওয়াই থাকে আর এখানে ওয়াই ইকুয়াল টু এম মানে এখানে 1 মনে যদি এখানে জাস্ট ওয়াই ইকুয়াল টু এক্স আছে, তাই না? তাহলে এম এর মান 1, আর এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, এটাকে আমি এভাবে 4 × 1/4 ওয়াই করে নিতে পারি না? তাহলে দেখো আমি সাজিয়ে নিলাম, তাহলে এর মান হচ্ছে কত 1/4, এর মান কত হচ্ছে 1/4, তাহলে তোমরা এর মান পাই গেলা 1/4 আর এম এর মান পেয়ে গেলা 1। ওকে, তাহলে তোমরা এই দুইটা মান বসিয়ে দিয়ে এখানে কিন্তু করে নিতে পারো।
এগুলা ডিটেলে করে দিলাম না, এগুলো তোমরা জানো সবাই, এগুলো শর্টকাটটা পেয়ে গেছো, এগুলো তুমি করতে পারবে। ওকে, আচ্ছা পরের অংশটা দেখো, পরের অংশটা একটু ট্রিকি আছে। ওইকাল টু মাইনাস রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ওইকাল 0 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ, কোনো ট্রিকি না, এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ। জাস্ট এখানে একটা মাইনাস দেওয়ার কারণে এটা বোঝাচ্ছে এরকম যে এটা হচ্ছে তো মাইনাস দ্বারা বোঝাচ্ছে যে নিচের অংশটা। ওকে, এটা কিন্তু বৃত্তের সমীকরণ, কিন্তু মাইনাস দ্বারা বোঝাচ্ছে বৃত্তের যে মাইনাস পোর্শনটা আছে, মানে নিম্নের অংশটা, এক্স অক্ষের এইদিকে পজিটিভ এদিকে নেগেটিভ। সো এই যে নেগেটিভ অংশটা, এই নেগেটিভ মানে নিচের অর্ধাংশটাকে বলতে এখানে মাইনাস মিন করানো হয়েছে। যে দুইটি পার্ট যে রয়েছে বৃত্তের, একটা উপরের অর্ধাংশ একটা নিচের অর্ধাংশ, মানে মাইনাস অংশ যেটা রয়েছে এই যে নিচের অর্ধাংশটা, এটাকে বোঝাচ্ছে নেগেটিভটা বলতে এটা মিন করানো হয়েছে। ওকে, সো এটা কিন্তু আসলে একটা বৃত্তেরই সমীকরণ। সো নিচের পার্টটুকু তুমি যদি এরিয়া বের করতে চাও তাহলে কি অর্ধেক, তাহলে পাই এ স্কোয়ার বাই 2, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে হাফ পাই এ স্কোয়ার, যেটা হচ্ছে অ্যান্সার। তারপরটা আসে ওয়াই ইকুয়াল টু 4x, ওয়াই ইকুয়াল টু 4x, সরি ওয়াই ইকুয়াল টু 4x। তাহলে এটা দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু যদি 4x হয় আর ওয়াই ইকুয়াল টু এম এক্স, ওই সূত্র কিন্তু আবার পড়ে গেছে। তাহলে ওয়াই ইকুয়াল 4 ওয়াই এর মান হচ্ছে 1 আর ওয়াই ইকুয়াল টু এম এক্স, এম এর মান হচ্ছে 4, আবার 8/3 স্কোয়ার বাই এম সূত্রে ফালাই দিবা। আচ্ছা আচ্ছা, পরেরটা আসি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x আর ওয়াই ইকুয়াল টু এক্স, একই কাহিনী। দেখো ওয়াই স্কোয়ার টু 4ax আর ওয়াই ইকুয়াল টু এম এক্স, এম এর মান হচ্ছে 1 আর এর মান হচ্ছে এখানেও 1 ফালাই দিবা। তাহলে এর মানও যদি 1 হয়, এম এর মানও যদি 1 হয়, তাহলে 8/3 এ স্কোয়ার বাই এম কিউব, দুইটা 1/1। এই যে 8/3 এ স্কোয়ার বাই এম কিউব, দুটো 1/1, তাহলে অ্যান্সার কত হবে? 8/3 এ কিন্তু হচ্ছে, তাই না? তাহলে দেখো আমরা সূত্র জানি 8/3 এ স্কোয়ার বাই এম কিউব। এটা যেহেতু এর মানও কত হচ্ছে আদর্শ আকারে সাজায় নিলে 1, আর এখানে সরি কোনটা দেখলাম, এই যে এটা এখানে 4ax, এর মানও হচ্ছে 1 আর এম এর মানও হচ্ছে 1, তাহলে 8/3 কিন্তু হবে আনসার। এর কারণে দুইটা মানে কিন্তু হয়ে যাচ্ছে কত? 8/3 হবে আনসার, দুইটা মানে 1 হয়ে যাচ্ছে, তাহলে 8/3 আনসার। সেগুলো তোমরা পারবা আশা করি। একই কাহিনী, আবার একই সূত্র, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 2x, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, তাহলে যার উপর স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল 4ay সাজা নিতে হবে না? তাহলে এটা যদি করে দিই, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4, এর মানটা আমি নিচে 1/4 জোর করে নিলাম, আর এটা হচ্ছে তোমার ওয়াই ব্যালেন্স করার জন্য। তাহলে এখানে এর মান দাঁড়াচ্ছে কত? এর মান দাঁড়াচ্ছে 1/4, আর এখানে এম এর মান তো দেওয়া আছে ইকুয়াল টু এম এক্স, এম এর মান হচ্ছে 2, তাহলে এম এর মান দাঁড়ালো 2। আমরা সূত্র ফালাই, তাহলে 8/3 এ স্কোয়ার বাই এম কিউব, যেহেতু এখানে এক্সের উপর স্কোয়ার আছে, তাই না? ওই জন্য এই সূত্রটা গুণাকারী। তাহলে 8/3 এ স্কোয়ার মান কত? 1/4 মানে 1/16, আর এম কিউব মানে 2 মানে 8, তাহলে 8 2 16, কাটাকাটি করলে 4/3, তাহলে এই যে 4/3 হচ্ছে আনসার। ওকে, আচ্ছা এবার দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, ওই যে সূত্রটা, এই যে আমি সূত্র যেটা বললাম, এই যে শর্টকাটটা দেখো, এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সামথিং, এক্স স্কোয়ার ইকুয়াল সামথিং, এই যে পরাবৃত্তটা যে সূত্র থাকে, তাহলে 16/3 এ স্কোয়ার। ওকে, তাহলে এই যে এবার দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এখানে তো আদর্শ আকারে সাজানি, তাহলে 4ay আকারে যদি ব্যালেন্স আকারে সাজানো, তাহলে এর মানটা এখানে কত বের হবে? এর মানটা হবে 1/4, তাহলে 1/4 বের হবে, তাহলে সূত্রটা কী ছিল? 16/3 এ স্কোয়ার সূত্রটা ছিল না? তাহলে 16/3 এর মান বাইরে 1/4, তাহলে 1/4 মানে কি 1/16 হয়ে যাবে, তাহলে 1/16 হয়ে যাবে, তাহলে কাটাকাটি করো, তাহলে অ্যান্সার হবে 1/3। ওকে, তাহলে এই যে 1/3 কিন্তু অ্যান্সার পেয়ে গেল। তাহলে যেগুলো শর্টকাট দিয়ে হয়ে গেল ওগুলো তুমি বুঝতে পারলাম যে এখানে আমি শীটটা দিয়ে দিচ্ছি, শর্টকাট দিয়ে হয়ে গেল। ওকে, এখন যেগুলো শর্টকাট দিয়ে হয় না, চলো আমরা ওগুলো একটু সলভ করি, কারণ ওগুলো কিন্তু রিটেন আকারে আসতে পারে। সো আমরা এগুলো দেখবা, এগুলো রিটেন আকারে আসতে পারে, এগুলো কয়েকটা দেখি, মানে দু একটা যদি বেসিকটা ঠিক থাকে, দু একটা আমি করিয়ে দিই, বেসিকটা ঠিক থাকলে ইনশাল্লাহ তুমি পারবে। ওকে, আচ্ছা আমরা প্রশ্ন সলভিংয়ে চলে যাই। দেখো এই যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এক্স ইকুয়াল টু 1 এবং এক্স ইকুয়াল টু 3 এবং এক্স দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত, তাই না? তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলো এই প্রশ্নটা, এই শীট থেকে আমি করাই দিচ্ছি। দেখো শীট থেকে যেগুলো শর্টকাটে হয় না, এই যে এই প্রশ্নটা আমি করে দিচ্ছি এখন তোমাদের। তো যেগুলো শর্টকাটে হয় না সবগুলো করে দিব। দেখো এই প্রশ্ন 17 নম্বর সেশনে এসেছিলো, এই প্রশ্নটা কীভাবে এখন সমাধান করা যায়। এটা দেখো, এটা সবার প্রথমে আমি বলেছিলাম যে চিত্রটা তোমাকে অ্যাড করতে হবে, নাহলে কিন্তু সমস্যা হবে। তো এক্স স্কোয়ার ইকুয়াল টু, যার উপরে স্কোয়ার থাকবে পরাবৃত্ত তাকে স্পর্শ করবে। ওকে, তো আমি এটা শর্টকাটে বলে দিয়েছিলাম। তো এক্স স্কোয়ার তাহলে এক্স অক্ষকে স্পর্শ করবে, দ্যাট মিনস এই পরাবৃত্তটা হবে কিন্তু এইরকম। ওকে, আচ্ছা দিয়ে দিলাম। তারপর এক্স ইকুয়াল টু 1, এই যে এক্স ইকুয়াল টু 1 মানে ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরলরেখা দিয়ে দিয়েছে, আর দিয়েছে এক্স ইকুয়াল টু 3, এই যে এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 1, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 3, এই যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা এইটুক কিন্তু চেয়েছে। ওকে, তো এই অংশটা চাইলে তোমরা জেনারেলি তোমরা ইন্টিগ্রেশন যে এরিয়া মিন করে সেটা তোমরা কি জানো, যে ইন্টিগ্রেশন এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স, এটা কি বোঝায়? যে এ থেকে বি পর্যন্ত এফ অফ এক্স যতটুকু ক্ষেত্রফল কাভার করে সেটার ক্ষেত্রফল। ওকে, সেটা তোমরা বেসিকটা জানো এটা। সো এটা ঠিক এরকমই। তো এখানে তো আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করবো, ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করবো। সেটা হচ্ছে এখানে আপার লিমিট হচ্ছে কোনটা, 1 থেকে শুরু করে কত পর্যন্ত, 1 থেকে শুরু করে 3 পর্যন্ত, এবং এখানে এফ অফ এক্স মানে কি ওয়াই, তাহলে ওয়াই সমান সমান কী লেখা যায়, যে ওয়াই লিখলাম আগে তোমাদের সুবিধার্থে ডিএক্স। ওকে, তাহলে এটা হচ্ছে কথা থেকে পাইলাম, এই যে ইন্টিগ্রেশনের যে বেসিকটা ছিল, যে ইন্টিগ্রেশন মানে যে এরিয়া মিন করে সেটা থেকে কিন্তু লিখে ফেললাম। এবার আমরা কী করতে পারি, 1 থেকে 3 ওয়াই এরিয়াটা বসি, ওয়াই মানে কত, এক্স স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স। ওকে, তারপর আমরা এটাকে ইন্টিগ্রেশন করে ফেলতে পারি, ইন্টিগ্রেশন করলে হবে কত, এক্স কিউব আপার লিমিট 1, এই যে সরি লোয়ার লিমিট 1 আপার লিমিট 3, তারপর আমি মানগুলো বসিয়ে দিই। দেখো তোমার আপার লিমিট যদি 3 বসাও, ওইখানে সরি ইন্টিগ্রেশন করলে এক্স কিউব বাই 3 হবে। ওকে, তাহলে তোমার এবার 27/3
আর এখানে হচ্ছে -1/3, তাহলে 1/3 হয়ে যাচ্ছে। ওকে, আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিলাম, তাহলে 3 27 থেকে একবার গেলে 26, তাহলে 26/3 হচ্ছে আনসার। তাহলে দেখো এগুলো কিন্তু রিটেন আকারে অবশ্যই দিতে পারি, এগুলো কিন্তু কোনো ক্যালকুলেটর লাগলো কি, লাগলো না, কিন্তু কোনো ক্যালকুলেটর ছাড়াই কিন্তু এগুলো কিন্তু হয়ে গেল। তাহলে অবশ্যই তোমরা এগুলো রিটেন আসবে। তোমরা এইভাবে বেসিকটা যদি বুঝে রাখতে পারো, বেসিক বুঝে, এক কথা সেই রিটেন চালু করার মূল উদ্দেশ্যটাই হচ্ছে তুমি জিনিসটা জাস্ট বুঝো কিনা একটু ভিতর থেকে, তোমাকে জাস্ট একটু এক্সপ্রেস করা লাগবে যে তুমি কারো দেখে দাগাইলা কিনা, লাইক দ্যাট, এরকম তুমি নিজে বুঝে দাগাইলা কিনা, এটা জানার জন্য জাস্ট একটু ডিপলি একটু জানার জন্য জাস্ট অ্যাপ্লিকেশনটা তুমি জানো কিনা। ওকে, এটা জানার জন্য কিন্তু রিটেনগুলো চালু করা আসলে। এবার দেখো যে এমসিকিউটা তোমাদের আমি শর্টকাটে শিখিয়ে দিলাম, আমরা যদি রিটেন আসে তাহলে তুমি শর্টকাটে করবা? অ্যাবসলিউটলি নট। তোমরা যদি সেটা ডিটেইলি করতে চাও তাহলে সেটা কীভাবে করবে দেখো, y = x, y = x², তাই না? x² = y, y = mx দিয়ে তোমরা এটা শর্টকাটে করতা, কিন্তু এটা ডিটেইলে আসলে তোমাকে অবশ্যই চিত্রটা আর্ট করতে লাগবে। চিত্র তুমি যদি না পারো তাহলে কিন্তু তুমি এই ধরনের সমাধান করতে পারবে না। তাহলে x² = y আমি বলেছিলাম যার উপর স্কয়ার থাকবে তাকে গ্রাফটি স্পর্শ করবে পরাবৃত্তের ক্ষেত্রে, তাহলে তাকে সেই অক্ষটাকে স্পর্শ করে এই যে পরাবৃত্তটা আর্ট করে ফেললাম। এখন y = mx মানে মূলবিন্দু সরলরেখা, এই যে মূলবিন্দু আমি সরলরেখা অঙ্কন করে ফেললাম। তাহলে এই যে ক্ষেত্রটুকু করলো, ছেদ করলো, তাহলে এটার ক্ষেত্রফল চাইছে। ওকে, তাহলে এটা ক্ষেত্রফল বের করার জন্য আমরা জানি যে লিমিট করতে হবে। এখন লিমিটের ক্ষেত্রে এখানে একটা সমস্যা, যে লিমিটটা কত নেবে, এটা যদি মূল বিন্দুতে স্পর্শ করেছে তাই এখানে তো লোয়ার লিমিট 0 পাইলাম, কিন্তু এই যে স্পর্শ বিন্দুটা এটা কীভাবে এটা সমাধান করা লাগবে। তাহলে আমি সমাধান করে এটার সমাধান বিন্দুটা পেয়ে যাবো। তাহলে সমাধান বিন্দুটা কীভাবে দেখো, x² = y এটা দেওয়া আছে, x² = y, তাহলে আবার y কি দেওয়া আছে x, তার মানে আমি y এখানে কী বসাতে পারবো x, তাহলে x বসা দিলাম, এক পাশে করে নিয়ে x এর মান দুটো বেরোলো, একটা 0 একটা 1, তাহলে 0 তো এখানে পেয়ে গেছি একটা সমাধান, তার একটা সমাধান হচ্ছে কত 1, এই 1টা এখানে বসাই দিই, তাহলে x এর মান 1 হলে y এর মান কত হবে 1, তাহলে এই বিন্দুটা অবশ্যই হবে কত বলো, এই বিন্দুটা অবশ্যই হবে 1,1। তাহলে এখানে দেখো, তাহলে লোয়ার লিমিট হচ্ছে 0, এই যে লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 1, কিন্তু আমি পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে এই সরলরেখাটা একটা ক্ষেত্রফল নিবে, তাই না? দেখো যে ক্ষেত্রফল নিবে না, এই একটা ক্ষেত্রফল নিবে, আর এই পরাবৃত্তটাও কিন্তু একটা কী নিবে, ক্ষেত্রফল নিবে। এখন সরলরেখাটা যে ক্ষেত্রফল নিবে ওইটা থেকে যদি আমি পরাবৃত্ত যে ক্ষেত্রফলটা নিবে সেটা আমি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমি উপরের পার্টটুকু পেয়ে যাব। দেখো সরলরেখাটা এটা টোটালটাই নিচ্ছে আর পরাবৃত্তটা নিচের অংশটুকু নিচ্ছে, তাহলে এই টোটালটা থেকে যদি নিচের অংশটা বাদ দিই তাহলে এই কমন অংশটা আমি পেয়ে যাব না। তো এই বাদ কোনটা থেকে কোনটা বাদ দিবা এটা কিন্তু বোঝার জন্য হলেও তোমাকে কিন্তু চিত্রটা অঙ্কন করতে লাগবে। তার মানে আমি যদি এখানে সরলরেখাটাকে y1 ধরি, এটাকে যদি y2 ধরি, তাহলে আমাকে এখানে করতে লাগতেছে y1 - y2/dx। ওকে, তাহলে আমি এখানে বসাই দিই 0 1, y1 এর মান কত, y1 এর মান হচ্ছে x মাইনাস এটা হচ্ছে x² ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে dx। তাহলে এবার ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে কি দাঁড়াচ্ছে, ইন্টিগ্রেশন করলে এটাকে হবে x²/2, এটা হবে x³ এখানে হবে 0 1। ওকে, তাহলে তুমি মানগুলো বসাই দাও, এটার মান আসলে তো হাফ, এটা আসবে 1/3, আর 0 বসালে তো 0ই হচ্ছে, তাই না? তাহলে হাফ 1/3, তাহলে কত হচ্ছে, তাহলে 6, আর এখানে হচ্ছে তোমার 3 - 2, তাহলে হচ্ছে 1, তাহলে 1/6 হচ্ছে আনসার। ওকে, তাহলে এভাবে তোমাদের যদি আসে, আশা করি তোমরা পারবা, এগুলো কিন্তু রিটেন আসার জন্য খুবই উপযোগী আমি মনে করি। ওকে, সো আশা করি তোমরা এইভাবে যদি শর্টকাট ছাড়াও যদি আসে এগুলো তুমি খুব ফাস্টলি আশা করি তোমরা বুঝেছো, খুব ফাস্টলি করে দিতে পারবো। ওকে, তো চলো এবার দেখি আমাদের 19 বিশ্লেষণে যে প্রশ্নটি এসেছিল সেটা এবার আমরা সলভ করি। দেখো আমাদের সময় ইন্টারেস্টিং একটা প্রশ্ন এসেছে, সেটা কিন্তু দেখো অপশনগুলো আমি দিয়ে দিয়েছি। কেন দিয়ে দিয়েছি, কারণ এখানে আবদ্ধ ক্ষেত্রফলটা ইন্টিগ্রেশনের মাধ্যমে তারা রেখে দিয়েছে, একবার স্পেসিফিক কোনো ভ্যালু বের করেনি। দেখো প্রথমে চিত্রটা আমি বলেছিলাম বারবার যে চিত্র অঙ্কন ছাড়া এই অধ্যায় সম্ভব না, তো এখানে চিত্রটাই মূলত মেইন ফ্যাক্টর হিসেবে কাজ করেছে এমসিকিউটাতে। বলেছে y = x-1 এবং y = 0 রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কত ব্যবধিটা দিয়ে দিয়েছি, মানে লোয়ার লিমিট এবং আপার লিমিটটা দিয়ে দিয়েছি। এখন কথা হচ্ছে y = x-1 এটা তুমি কীভাবে অঙ্কন করবো, আমরা জানি y = mx + c, যেখানে হচ্ছে সিটা হচ্ছে y অক্ষের ছেদাংশ, এটা দেখে বুঝতে পারবো গ্রাফটা আসলে কোন দিক দিয়ে যাবে। এখানে দেখো সি এর মানটা হচ্ছে কিন্তু -1, দ্যাট মিনস -1 সে কিন্তু ছেদ করবে। ওকে, তাহলে আমি শিওর গ্রাফটা তাহলে এই পাশে যাচ্ছে। ওকে, তাহলে গ্রাফটা যদি এই পাশে যায় তাহলে দেখি ঢাল যেহেতু পজিটিভ, তাহলে পজিটিভ পাশে দিয়েছি, এখানে সূক্ষ্মকোণ উৎপন্ন করছে, তাহলে দেখো পজিটিভ, তাহলে এই পাশে দেওয়া যায়, কিন্তু ঢাল যেহেতু পজিটিভ তাহলে এই পাশে দিয়েছি। তাহলে দেখো এখানে, তাহলে গ্রাফটা এই পাশে গেল, তাহলে এই বিন্দুটা আমি শিওর যেটা হচ্ছে কত 0, -1। ওকে, সরি, -1,0, এই বিন্দুটা হচ্ছে -1,0, আর এই বিন্দুটা তোমরা অনায়াসে পেয়ে যাবে। এখন এটা এক্স অক্ষের উপর না, তাহলে এক্স অক্ষের উপর আমরা কি জানি, এক্স অক্ষের উপর হচ্ছে y0, তাহলে y যদি 0 হয়ে যায় এক্স এর মান কত হয়ে যাচ্ছে 1 না, তাহলে এখানে হচ্ছে 1,0, এই পয়েন্টটাও কিন্তু আমি পেয়ে গেলাম। এখন ব্যবধিটা 0 থেকে 2 না, তাহলে এটা যদি 0 0 বিন্দু হয়, এটা যদি 0 0 বিন্দু হয়, তাহলে 0 থেকে 2 যদি এই পয়েন্টটা হয়, তাহলে এই যে দেখো এটা হচ্ছে 2, তাহলে এক্স এর মান হচ্ছে 2, তাহলে এই ব্যবধিতে আমরা এখানে দেখো দুইটা ত্রিভুজ কিন্তু পেয়ে যাচ্ছি। ওকে, দুইটা ত্রিভুজ কিন্তু আমি এই ব্যবধিতে পেয়ে যাচ্ছি, যদি এটা অ্যাপ্রোপ্রিয়েট না, 2টা অনেক বেশি দূর হয়ে গেছে এখানে হওয়ার কথা, তো ধরে নাও আর কি।
সো দেখো তাহলে এখানে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো এই পয়েন্টটা আমরা পেয়ে গেলাম, আবার লিখতেছি 1,0। তাহলে এই পয়েন্টটা কিন্তু পেয়ে গেলাম 1,0, আর এই পয়েন্টটা আমি পেয়ে গেলাম -1,0। এবার আসি এই পয়েন্টটাকে তোমরা বের করতে পারবো, এই পয়েন্টটা অবশ্যই বের করতে পারবো। এখানে এক্স এর মান কত 2, তাহলে এক্স এর মান 2 আমরা এখানে বসাই দিই, এক্স এর মান 2 হলে ওয়াই এর মান কিন্তু হয়ে যাচ্ছে 1। তাহলে এই পয়েন্টটাও কিন্তু 2,1, তাহলে ওয়াই এর মান কত এখানে 1 কিন্তু। তাহলে দেখো এখানে কিন্তু আমি দুইটা ত্রিভুজ পেলাম, এটা একটা এইটা। এখন এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল আমি যদি ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করতে চাই, দেখো ইন্টিগ্রেশনের মাধ্যমে কিন্তু বের করতে হবে। ওকে, তাহলে ইন্টিগ্রেশনের মাধ্যমে যদি বের করতে চাও, প্রথম ত্রিভুজটা যদি আমি ক্ষেত্রফল এটা এই ত্রিভুজটা যদি আমি ক্ষেত্রফল ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করতে চাই, তাহলে ইন্টিগ্রেশন এখানে লোয়ার লিমিট এখান থেকে শুরু হয়েছে। তাহলে এখানে এক্স এর মান কত 1, তাহলে 1 দিলাম, আর আপার লিমিট কত 2, তাহলে 2 দিলাম, আর এখানে তোমার দেখো এখানে তাহলে কত এক্স মাইনাস 1 ডিএক্স। ওকে, দিয়ে দিলাম। আচ্ছা, দ্বিতীয় ত্রিভুজটা, এই ত্রিভুজটার যদি ক্ষেত্রফল আমি ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করতে চাই, তাহলে এখানে লোয়ার লিমিট কত 0, আপার লিমিট কত 1। ওকে, তাহলে এখানে কত হবে এক্স মাইনাস 1/dx। কিন্তু এটা যেহেতু নেগেটিভ অংশে আছে, নেগেটিভ পোর্শনে আছে ত্রিভুজটা, তাহলে তুমি যদি ক্ষেত্রফল বের করতে চাও তাহলে কিন্তু এর মান কিন্তু নেগেটিভ চলে আসবে, মাইনাস চলে আসবে। তাই সেটাকে ইগনোর করার জন্য সামনে আমাকে কী দেওয়া লাগবে, মাইনাস দেওয়া লাগবে। ওকে, তাহলে এখানে দুইটা অংশ পাইলাম কিন্তু, একটা এই ত্রিভুজের জন্য, একটা এই ত্রিভুজের জন্য। তো এগুলো ভেজাল না করে তারা কি করছে, এই দুইটা ত্রিভুজকে এভাবে প্লাস মাইনাস করে না লিখে তার একেবারে মডুলাস আকারে অপশনগুলো দিয়ে দিয়েছে। দেখো আমরা যদি প্লাস মাইনাস না করে একেবারে গিয়ে আপার লিমিট কত 0 এবং লোয়ার লিমিট কত 2, এই যে 0 আর 2 দিয়ে দিই, আর এভাবে না দিয়ে একবারে যদি মডুলাস দিয়ে দিই, মডুলাস এক্স মাইনাস 1/dx দিয়ে যদি অ্যান্সারটা করে দিই, তাহলে কিন্তু আনসার হয়ে যাচ্ছে আমাদের কোনটা বলো, খ নাম্বার। তাহলে এবার পাট না করে একবারে আমরা মডুলাস দিয়ে এক্স মাইনাস 1 করে দিতে পারি। ওকে, সো আমাদের 19 বিশেষণে যে এমসিকিউটা এসেছিল সেটা কিন্তু এইভাবে সলভ করা লাগবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আর যে এমসিকিউটা আমি সমাধান করাবো, যদি এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসেনি, কিন্তু গ্রাফ, আমি বারবার বলেছি যে এখানে এই এমসিকিউগুলো করার জন্য তোমাকে গ্রাফ একবারে কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে। সেই জন্য আমি এমসিকিউটা দিয়েছি যে গ্রাফটা যাতে তোমাদের একবারে ক্লিয়ার হয়ে যায় এবং জিনিসটা তোমরা ভালোভাবে বুঝতে পারো। ওকে, এখানে দেখো এক্স ওয়াই, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 17-18 সেশন এসেছিল। দেখো এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার এবং এক্স অক্ষ এক্স ইকুয়াল বি দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল চেয়েছে। ওকে, তাহলে এখানে জাহাঙ্গীরনগর 17-18 সেশন এসেছিল। তাহলে আমরা জানি এটা এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার, দুইটা চলক গুণফল ইন্টু একটা ধ্রুবক। তাহলে আমরা জানি এটা কিন্তু একটা অধিবৃত্তের সমীকরণ, তোমরা জানো। তো অধিবৃত্তের সমীকরণ আমরা জানি এভাবে অঙ্কন করতে হয়, করে এক্স ইকুয়াল টু আপার লিমিট লোয়ার লিমিট আপার লিমিট। ওকে, তাহলে আমরা লোয়ার লিমিট আপার লিমিট দিয়ে দিচ্ছি। আর আমি কি বলেছিলাম যে এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার ফাংশন, তাহলে ওয়াইটাকে ফ্রি করা লাগবে, তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু এক্স, তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু এক্স, কারণ এক্সের সাথে আমরা যেহেতু ডিডেক্স করে ওয়াইটাকে ফ্রি করে নিলাম, তাহলে সি স্কোয়ার বাই এক্স দিয়ে দিলাম, এখানে ডিএক্স। তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে এটাকে সি স্কোয়ার যদি ধ্রুবক থেকে যাবে, আর এখানে হয়ে যাবে তোমার কত, ইন্টিগ্রেশন করলে তোমার এখানে হয়ে যাবে সি স্কোয়ারটাকে পাশে লিখলাম, তাহলে 1/x থাকলো না, তাহলে 1/xকে ইন্টিগ্রেশন কী হবে বলো, লন এক্স। ওকে, তাহলে লন এক্স দিয়ে দিলাম, উপরে আপার লিমিট নিচে লোয়ার লিমিট। ওকে, তাহলে দিয়ে দেওয়ার পর আমরা মানটা বসাই দিই, তাহলে সি স্কোয়ার লন বি মাইনাস সি স্কোয়ার লন এ, তাহলে সি স্কোয়ার কমন নিই, তাহলে লন বি মাইনাস লন এ, তাহলে বিয়োগ ফল না, তাহলে সি স্কোয়ার এটাকে লেখাই যায় লন উপরে বি নিচে এ। ওকে, তাহলে এইভাবে লেখাই যায়, এটাই হচ্ছে কিন্তু আনসার। তাহলে আমি বলেছিলাম এইভাবে কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় ট্রিকই করে। সো এখানে সি স্কোয়ার জায়গায় এইভাবে দিল যে এক্স ওয়াই ইকুয়াল টু এ পি স্কোয়ার, তাহলে মানটা কত। ওকে, সেভাবে দিতে পারে। তো ওইভাবে দিলে আমি শর্টকাট বলে দিলাম ডাইরেক্ট, যেখানে যে ধ্রুবকটা থাকবে এটা সামনে হবে পি স্কোয়ার, আর লন উপরে আপার লিমিট নিচে লোয়ার লিমিট। এখানে আপার লিমিটটা সাথে করে চেঞ্জ করে দিতে পারে, আপার লিমিট এখানে দিতেই পারে যে এটা কে, এটা কিউ, দিতে পারে না, তাহলে উপরে হবে কিউ আর নিচে হবে কে, এই যে উপরে কিউ নিচে কে। সো উপরে আপার লিমিট নিচে লোয়ার লিমিট, এই যে এই প্যাটার্নটা মেনটেন করবা। ওকে, সেইভাবে শর্টকাটগুলো আসলে শর্টকাট না এইভাবে লাস্ট লাইন থেকে এইভাবে জিনিসগুলো ক্রিয়েট করা হয়। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তী এপিসোডে আমি বাকি যে টপিকগুলো আছে ওগুলো সমাধান করে দিব এবং জোস কিছু শর্টকাট ট্রিক আছে আরও, এই জিনিসগুলো শেয়ার করবো। আর তোমরা বারবার বলতেছি আমি যে লাইভগুলো নিব কয়েকদিনের ভিতরে, ইতিমধ্যে একটা লাইভ নিয়ে নিয়েছি, 5জন পুরস্কার পেয়ে গেছে ইতিমধ্যে আমার অ্যানালাইসিস করা শিটগুলো। সো আমি যে লাইভগুলো নিব, যে যারা শিটগুলো পাবে অ্যানালাইসিস করে তাদের নাম কিন্তু আবার আমি পোস্ট করি কারা পাচ্ছে। সো একটা ভালো কম্পিটিশন হবে বলে মনে করি। তোমরা অবশ্যই আমার এই ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ফেসবুক পেজের লিঙ্কে তোমরা ঢুকে ফেসবুক পেজে আমার অ্যাড হয়ে থাকবে, কারণ ওই ফেসবুক পেজে কিন্তু আমি তোমার লাইভ কখন নিব না নিব ওখানে পোস্ট করে থাকি, ওগুলো তোমরা খুব তাড়াতাড়ি আপডেট পেয়ে যাবে। সো ওখানে সব কিছু দিয়ে দেবো। ইউটিউবেও যদিও পোস্ট করি, কিন্তু ফেসবুকে একটু তাড়াতাড়ি পেয়ে যাবে তোমরা ফেসবুক পেজে। সো আশা করি তোমরা সেই লাইভগুলোতে অ্যাটেন্ড করবে, যেখানে আমি শুধুমাত্র একটু রিটেনের প্রতি একটু বেশি গুরুত্ব দিব। এমসিকিউ তো অনেক করলো, তাই না? এমসিকিউ থাকবে, জোস এমসিকিউ থাকবে, কিন্তু রিটেনটা একটু বেশি থাকবে। ওকে, সো আজকে এই পর্যন্তই, বাকি এপিসোডগুলো আমি দিয়ে দেবো ইন্টিগ্রেশনে। আশা করি তোমাদের ইন্টিগ্রেশনের উপর একটা ভালো কনসেপ্ট ক্রিয়েট হবে এবং তোমরা যদি নাও করে থাকো মোটামুটি এই টপিকগুলো যদি করে যাও, ইনশাআল্লাহ তোমরা পরীক্ষা কিন্তু কমন পাবে। ওকে, সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।